মহিউদ্দিন আহমেদের বিএনপি সময় সময় বইয়ের এই পর্বে জাতি গর্বের সঙ্গে সবসময় আমাদের লড়াই, ত্যাগ ও ধৈর্যের কথা স্মরণ করবে। বড় কোনো দলের সঙ্গে থাকতে পারলে দর কষাকষি করে পাওনাগণ্ডা কিছু বুঝে নেওয়া যায়। দুর্ভাগ্য আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা। সপ্তম অধ্যায়, নবযাত্রা। সরকারে বিএনপি। বিচারপতি শাহাবুদ্দিন আহমেদের সরকারের চরিত্র ছিল অরাজনৈতিক ও নির্দলীয়, যদিও তার উপদেষ্টাদের মধ্যে কয়েকজনের রাজনৈতিক পক্ষপাত অজানা ছিল না। যা হোক, তার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান কাজ ছিল সুষ্ঠুভাবে জাতীয় সংসদ নির্বাচনের আয়োজন করা। 7 ডিসেম্বর 1990 বেতার ও টেলিভিশনে দেওয়া এক ভাষণে তিনি বলেন, আমার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান কাজ হল দেশে একটা অবাধ ও সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করা। এই নির্বাচনের মাধ্যমে জাতীয় সংসদের সদস্যরা নির্বাচিত হবেন এবং জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের সঙ্গে সঙ্গে আমার দায়িত্ব শেষ হবে এবং আমি আমার আসল কাজে ফিরে যাব। বাকি আল্লাহর মর্জি। আমার অন্তর্বর্তীকালীন সরকার একটা বিশেষ দায়িত্ব পালনের জন্য গঠন করা হয়েছে। এই জন্য আমি রাষ্ট্রের অন্য কোনো কাজ, যেমন যেখানে নীতিগত প্রশ্ন জড়িত, সেখানে হাত দেব না। যেসব অনাবশ্যক এবং বিতর্কিত কাজের ফলে জনমনে অসন্তোষ সৃষ্টি হয়েছে, আমি অবশ্য সেগুলো বাতিল করব। স্বাস্থ্যনীতি এবং 1990 সালের শিক্ষা প্রতিষ্ঠান অধ্যাদেশ, সংক্ষেপে শিক্ষা অধ্যাদেশ, আগামী 24 ঘন্টার মধ্যে বাতিল করা হবে। বিশেষ ক্ষমতা আইন 1974-এর ক্ষেত্রেও এই ধরনের পদক্ষেপ নেওয়া হবে। পরিশেষে আমি ছাত্র সমাজ সম্পর্কে বিশেষ কিছু বলতে চাই। দেশের গণতান্ত্রিক আন্দোলনে তাদের গৌরবোজ্জ্বল ভূমিকা আছে। জাতি গর্বের সঙ্গে সবসময় আমাদের লড়াই, ত্যাগ ও ধৈর্যের কথা স্মরণ করবে। বর্তমান আন্দোলনে তারা একতার যে উদাহরণ তৈরি করেছে তা তুলনাহীন। আমি এখন বিশেষভাবে অনুরোধ করব তারা যেন নিজ নিজ প্রতিষ্ঠানে ফিরে যায় এবং সত্যিকার অর্থেই শিক্ষার অনুকূল পরিবেশ তৈরি করে। যে ক্ষতি হয়েছে তা পুষিয়ে নেওয়ার জন্য আমি শিক্ষকদেরও বিশেষ ব্যবস্থা নেওয়ার অনুরোধ করব। বিচারপতি শাহাবুদ্দিন আহমেদের ঘোষণা করেন, 27 ফেব্রুয়ারি 1991 জাতীয় সংসদের নির্বাচন অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে 3 জোটের আন্দোলনের প্রক্রিয়ার ছোট বড় অনেক দল পরস্পরের কাছাকাছি এসেছিল। বড় দলগুলো সব সময় ক্ষমতাকেন্দ্রিক রাজনৈতিক দল। তাদের কাছে আবেগের চেয়ে ক্ষমতার কদর অনেক বেশি। আবেগকে তারা প্রশ্রয় দেয় ছোট দলগুলোকে কাছে টানার এবং ভোটারদের প্রভাবিত করার জন্য। যেমন জনগণই সকল ক্ষমতার উৎস। রাজনীতিতে ছোট বড় বলে কোনো কথা নেই। আমরা সবাই গণতন্ত্রের পথের যাত্রী। দল যার যার হলেও রাষ্ট্র সবার। এইসব কথা আন্দোলন ও নির্বাচনের আগে বলতে হয়। না বললে রাজনৈতিক দলের চোট বড় করা যায় না। ছোট দলগুলো ভালো করে জানে নির্বাচনের রাজনীতিতে তাদের লাভালাভের বিষয়টা গৌণ। বড় কোনো দলের সঙ্গে থাকতে পারলে দর কষাকষি করে পাওনাগণ্ডা কিছু বুঝে নেওয়া যায়। 3 জোটের রূপরেখা ও পরবর্তী সময়ে বিচারপতি শাহাবুদ্দিনের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার তৈরি হওয়ার পর তারা অনেকেই ভাবতে শুরু করে তারা এখন রাষ্ট্রের ক্ষমতার অংশীদার হতে যাচ্ছে। এক্ষেত্রে তারা সবসময় জাতীয় ঐক্যমত কিংবা বৃহত্তর জাতীয় স্বার্থের কথা বলে থাকে। অবচেতন মনে অবশ্য কাজ করে মন্ত্রিসভায় একটু জায়গা পাওয়াই। নির্বাচনের তারিখ ঘোষণা হওয়ার পর এরশাদ বিরোধী আন্দোলনের আর কোনো তৎপরতা থাকলো না। রাজনৈতিক শত্রু হিসাবে এরশাদ তখন চোখের সামনে থেকে সরে গেলেন। 12 জানুয়ারি 1991 অবৈধ অস্ত্র রাখার এক অজুহাতে এরশাদকে কারাবন্দী করা হয়েছে। এখন রাজনৈতিক দলগুলো পারস্পরিক মুখোমুখি। ক্ষমতার মসনদটি কে দখল করবে? এরই পাশে সিপিবি, ন্যাপ মুজাফফর, বাকশাল এবং আরও কয়েকটি দল নির্বাচনের 3 জোটের একসঙ্গে অংশগ্রহণ এবং পরে ঐক্যমতের ভিত্তিতে জাতীয় সরকার গঠনের প্রস্তাব করে। আওয়ামী লীগ এবং বিএনপি এই ধরনের প্রস্তাবে কোনো আগ্রহ দেখায়নি। জাতীয় সরকারের প্রসঙ্গে খালেদা জিয়া বলেন, এটা অপ্রয়োজনীয়। শেখ হাসিনা বলেন, এটা একটা হাস্যকর প্রস্তাব। আন্দোলন হলো এক ধরনের লড়াই এবং নির্বাচন হলো অন্য ধরনের যুদ্ধ। এই দুয়ের ফারাক অনেকেই বুঝতে পারেন না। 27 ফেব্রুয়ারি নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলোর সমীকরণ আলোচনা করা যেতে পারে। এরশাদ বিরোধী আন্দোলনের সময় 4টি পক্ষ ছিল। আওয়ামী লীগের নেতৃত্বে ছিল 8 দলীয় জোট, বিএনপির নেতৃত্বে ছিল 7 দলীয় জোট, এছাড়া ছিল বাম দলগুলোর 5 দলীয় জোট এবং এককভাবে জামাতে ইসলাম। 5 দলীয় জোটের ভিতরে নির্বাচনের কোনো জোটের সঙ্গে গাঁটছড়া বাঁধবে এ নিয়ে টানপোড়েন ছিল। বাসদ 5 দলীয় জোটের ভিত্তিতেই নির্বাচনে যেতে ইচ্ছুক ছিল। তাদের কথা হলো 7 এবং 8 দলীয় জোট দুটোই বুর্জোয়া জোট, সুতরাং এদের সঙ্গে যাওয়ার প্রশ্নই ওঠে না। জাসদ ছিল দোদুল্যমান। তবে তারা কেউ চাইছিল আওয়ামী লীগের সঙ্গে জোট বাঁধতে, কেউ অতীতে আওয়ামী লীগ সন্ত্রাসের শিকার হওয়ার কারণে বিএনপির সঙ্গে যেতে ইচ্ছুক ছিল। স্বাধীনতা পার্টি তখন 5 দলের সঙ্গে ছিল। এরা ঐক্য প্রক্রিয়ার নামে নতুন একটা দল করেছিল।
তারাও চেয়েছিল বিএনপির সঙ্গে নির্বাচনী সমঝোতায় যেতে। ওয়ার্কার্স পার্টি বিএনপির সঙ্গেই নির্বাচন জোট বাঁধতে আগ্রহী ছিল। বিএনপির সঙ্গে 5 দলীয় জোটের নেতাদের একটা সভা হয় ধানমন্ডি 27 নম্বর সড়কে বিএনপির অফিসে। সভায় বিএনপির মহাসচিব আব্দুল সালাম তালুকদারের সঙ্গে ওয়ার্কার্স পার্টির হায়দার আকবর খান রণ এবং অন্যদের কথাবার্তা হয়। ঠিক হয় বিএনপি 5 দলীয় জোটের নেতাদের 40টি আসন ছেড়ে দেবে। 5 দলীয় জোটে অবশ্য 42টি আসন দাবি করেছিল। 3 ঐক্য প্রক্রিয়ার নেতা নাঈম জাহাঙ্গীরের ভাষ্য অনুযায়ী আলোচনা অনেক দূরে গিয়েছিল। তারা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গেও কথাবার্তা বলেছিলেন। 5 দলের সঙ্গে নির্বাচনের জোটে যেতে বদরুদ্দোজা চৌধুরী আগ্রহ ছিল। তিনি বলেছিলেন, জামাতের সঙ্গে গেলে আমাদের ভোট বাড়বে, কিন্তু 5 দলের সঙ্গে থাকলে আমরা উজ্জ্বলতর হব। বিএনপির সঙ্গে নির্বাচনে জোট করা নিয়ে হায়দার আকবর খানের ভাষ্য এখানে উদ্ধৃত করা হলো। শেষমেশ আমাদের 15টি আসন দেওয়া হবে এমন কথা জানানো হলো। বলা হলো আমরা যেন বদরুদ্দোজা চৌধুরীর কাছে নামগুলো দিই। আমরা বসে 15টা নাম ঠিক করলাম। 15 জনের মধ্যে মেনন ছিল, জাসদের কাজী আরেফও ছিলেন। তিনি আবার তার নাম ঠিকানা লিখে দিলেন যাতে কোনো ভুল না থাকে। আমি নামগুলো নিয়ে মগবাজারে বদরুদ্দোজার বাড়িতে গেলাম। তিনি বাড়িতে ছিলেন না, তবে অন্য লোক ছিলেন। তিনি বিষয়টা জানতেন। তিনি নামের তালিকাটি রাখলেন, কিন্তু পরে বিএনপি থেকে আমাদের সঙ্গে যোগাযোগ করা হয়নি। 5 দলীয় জোটের পক্ষ থেকে আওয়ামী লীগের সঙ্গেও যোগাযোগ করা হয়েছিল। যতদূর জানা যায় এই ব্যাপারে আওয়ামী লীগের তেমন উৎসাহ ছিল না। এক পর্যায়ে আওয়ামী লীগ বলেছিল তারা 5 দলীয় জোটের নেতাদের বড়জোর 12টা আসন ছেড়ে দিতে পারে, তবে ঐক্য প্রক্রিয়ায় নাঈম জাহাঙ্গীর এবং শ্রমিক কৃষক সমাজবাদী দলের নির্মল সেনকে কোনো আসন দেওয়া হবে না। নাঈম জাহাঙ্গীর লোকমুখে এইসব কথা শুনেছিলেন। তিনি আওয়ামী লীগের সঙ্গে এই বিষয়ে কোনো সভায় অংশ নেননি। আওয়ামী লীগ দলীয়ভাবেই নির্বাচন করতে চেয়েছিল। আওয়ামী লীগ বরাবরই একলা চলনীতি বজায় রেখে এসেছে, কিন্তু শেষ মুহূর্তে 8 দলীয় জোটের মধ্যে ঐক্যের সুতো যাতে একবারে ছিঁড়ে না যায় সেজন্য জোটের 5টি শরিক দলকে তারা 36টি আসন ছেড়ে দেয়। এতে হিত বিপরীত হয়। জোটগতভাবে পুরোপুরি সমঝোতা না হওয়ার কারণে 8 দলীয় জোটের শরিক দলগুলোর প্রার্থীরা 150টির বেশি আসন পরস্পরের বিরুদ্ধে নির্বাচনী লড়াইয়ে নামেন। নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা করার সময় তারা কেউ আওয়ামী লীগ, কেউ 8 দলীয় জোট, আবার কেউ গণতান্ত্রিক ঐক্য জোটের প্রার্থী হিসাবে ভোট চেয়ে বেড়ান। বিএনপির তুলনামূলকভাবে সুবিধাজনক অবস্থানে ছিল। জামাত ইসলামের সঙ্গে তাদের একটা গোপন সমঝোতা হয়। এই সমঝোতা অনুযায়ী জামাতকে 68টি আসন ছেড়ে দেওয়া হয়। জামাত অবশ্য বিএনপির সঙ্গে প্রকাশ্যে সমঝোতা চেয়েছিল, বিএনপি রাজি হয়নি। এই নির্বাচনকে সামনে রেখে কয়েকটি ইসলামী দল একটি নির্বাচনী জোট তৈরি করে। ইসলামী ঐক্যজোট নামের এই মৌচায় শরিকদের মধ্যে ছিল বাংলাদেশ খেলাফত মজলিস, ইসলামী মোর্চা, নেজামে ইসলাম পার্টি, জামাতে উলামায়ে ইসলাম, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন, খেলাফত আন্দোলন, ফরাজি আন্দোলন। নির্বাচনের আগের দিন 26শে ফেব্রুয়ারি 1991 প্রধান নির্বাচন কমিশনের বিচারপতি মোহাম্মদ আব্দুর রউফ দেশবাসীর উদ্দেশ্যে বেতার ও টেলিভিশনে ভাষণ দেন। এই ভাষণে একটা সুষ্ঠু ও অবাধ নির্বাচন অনুষ্ঠানের আকাঙ্ক্ষা ও তাগিদ ছিল। তিনি বলেন, জাতির ইতিহাসে এই প্রথমবারের মতো একটি নির্দলীয়, নিরপেক্ষ, অন্তর্বর্তীকালীন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে এই নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে একটি অত্যন্ত অনুকূল পরিবেশে। সমগ্র জাতি আজ নির্বাচনমুখী। ভোটাররা দলে দলে স্বতঃস্ফূর্তভাবে ভোট কেন্দ্রে এলে নির্বাচনের অবৈধ তৎপরতা ও দুর্নীতির বিশ্বাস চক্র আপনা থেকেই ভেঙে চুরমার হয়ে যাবে বলে আমার দৃঢ় বিশ্বাস। প্রতিযোগিতামূলক নির্বাচন অনুষ্ঠান হলে কোনো বিশেষ দলের পক্ষে ভোটকেন্দ্র দখল, ছোট কারচুপি ইত্যাদি অপরাধ করার এমনিতেই দুঃসাহস হয়ে উঠবে। তবুও যদি এমন কিছু ঘটেই যায়, নির্বাচন সংক্রান্ত ঘটনার প্রকৃত মূল্যায়ন করে নির্ভীকভাবে তাৎক্ষণিক ও সঠিক পদক্ষেপ নেওয়ার জন্য সংশ্লিষ্ট নির্বাচনী কর্মকর্তাদের বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে। প্রয়োজন হলে ওই ধরনের কেন্দ্রে নির্বাচন কমিশন বারবার ভোট গ্রহণ করতেও তবে দ্বিধা করবে না। তবু মিথ্যার উপর প্রতিষ্ঠিত নির্বাচন ফলাফল কমিশন মেনে নেবে না। নির্বাচনে আওয়ামী লীগ বাঙালি জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতার নীতি ও সংসদীয় গণতন্ত্রের পক্ষে প্রচার চালায়। বিএনপি তার স্বভাবসুলভ ভঙ্গিতে বাংলাদেশের জাতীয়তাবাদ, ইসলাম বিপন্ন, বিসমিল্লাহ বলার অধিকার এইসবের উপর জোর দেয়। জামাতে ইসলাম যথারীতি আল্লাহর শাসন কায়েমের ঘোষণা দেয়। নির্বাচনে আওয়ামী লীগ বিপুল সংখ্যায় জিতবে, এরকম একটা প্রচারণা ছিল। আওয়ামী লীগের নিজস্ব হিসাবও ছিল তাই। বিএনপি তখনও ছিল অগোছালো একটা দল। অনেক আসনে তাদের দলীয় প্রার্থী খুঁজে পাওয়া যায়নি। নবাগত অনেককেই তখন বিএনপি দলে নিয়েছিল। সকাল সকাল আওয়ামী লীগ সভানেত্রী ভোট দিয়ে ভি চিহ্ন দেখিয়ে দলীয় সমর্থকদের উৎসাহিত করেছিলেন। 5 দলীয় জোটের নেতা হায়দার আকবর খান রণ অবশ্য আগাম আভাস দিয়েছিলেন নির্বাচনে বিএনপি জিতবে। তার মতে ডাকসুতে তখন ছাত্রদলের রাজত্ব, আওয়ামী সমর্থক ছাত্রলীগ ধারে কাছেও নেই। আর ঢাকা বিশ্ববিদ্যালয় হচ্ছে জাতীয় রাজনীতির নির্ধারক। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বিএনপি নির্বাচনে এক সংখ্যাগরিষ্ঠতা পেল।
তারা পেয়েছিল 140টি আসন। এর মধ্যে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া 5টি আসনে দাঁড়িয়ে 5টিতে বিপুল ভোটে জিতে যান। জাতীয় পার্টির চেয়ারম্যান হুসাইন মোহাম্মদ এরশাদ 5টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, তিনিও সবকটি জয়ী হন। দুর্ভাগ্য, আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা তিনি 3টে আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। ঢাকার তেজগাঁ টঙ্গী আসনে বিএনপি অখ্যাত প্রার্থী মেজর আব্দুল মান্নানের কাছে তিনি বেশ ভালো ব্যবধানে পরাজিত হন। পুরান ঢাকার একটি আসন রাজনীতিতে অপেক্ষাকৃত নতুন বিএনপি যুবনেতা সাদেক হোসেন খোকা হাসিনাকে হারিয়ে দেন। গোপালগঞ্জের কুঠালীপাড়া টুঙ্গিপাড়ার একটি আসনে জয়ী হয়ে হাসিনা কোনো মতে তার সম্মান বজায় রাখলেন। ন্যাপের অধ্যাপক মোজাফফর আহমেদ নির্বাচনে হেরে যান। নির্বাচনের ফলাফল দেখা গেল বিএনপি শতকরা 30.8% ভোট পেয়ে 140টি আসন পেয়েছে। অন্যদিকে শতকরা 30.1% ভোট পেয়ে আওয়ামী লীগের ভাগে জুটেছে 88টি আসন, জাতীয় পার্টি 35টি আসন এবং জামাতে ইসলাম 18টি আসন পায়। তবে জামাতে ইসলামী জাতীয় পার্টি থেকে বেশি ভোট পেয়েছিল। অন্য যেসব দলের প্রার্থীরা জয় পেয়েছিলেন সেই দলগুলোর মধ্যে ছিল বাকশাল 5, সিপিবি 5, ন্যাপ মুজাফফর 1, ওয়ার্কার্স পার্টি 1, জাসদ সিরাজ 1, গণতান্ত্রিক পার্টি 1, ইসলামী ঐক্যজোট 1, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি 1 এবং স্বতন্ত্র 3। এরশাদ সরকারের পরম পরাক্রমশীল প্রধানমন্ত্রী কাজী জাফর আহমেদ এবং বিরোধী দলের নেতা আসম আব্দুর রব নির্বাচনে হেরে যান। ছোট দলগুলো জয়ী প্রার্থীদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন ইসলামী ঐক্যজোটের মৌলানা উবাইদুল হক, ওয়ার্কার্স পার্টির রাশেদ খান মেনন, জাতীয় পার্টির সুরঞ্জিত সেনগুপ্ত, জাসদ সিরাজের শাহজাহান সিরাজ, ন্যাশনাল ডেমোক্রেটিক ফ্রন্টের সালাউদ্দিন কাদের চৌধুরী, ন্যাপ মুজাফফরের মোহাম্মদ আব্দুল হাফিজ, বাকশালের মহিউদ্দিন আহমেদ, আব্দুর রহিম, মোহাম্মদ মুশতাক, আব্দুর রাজ্জাক এবং সিপিবির মোজাফফর হোসেন, তবিরুল ইসলাম, নজির হোসেন, মোহাম্মদ ইউসুফ ও শামসুদ্দোহা। পরে মহিলাদের জন্য সংরক্ষিত 30টি আসন বিএনপি এবং জামাতে ইসলাম ভাগাভাগি করে নেয়। বিএনপি নেয় 28টি আর জামাত নেয় 2টি। ভোটের হিসাব দিয়ে অবশ্য দলগত শক্তির বিচার করা সম্ভব নয়। আওয়ামী লীগ এককভাবে বিএনপি থেকে কিছু কম ভোট পেলেও 8 দলীয় জোটের প্রার্থীরা শতকরা 34% ভোট পেয়ে 100টি আসন পান। তবে বিএনপি এবং জামাতের ভোট একক করলে দেখা যাবে তারা শতকরা 42.9% ভোট পেয়ে 158টি আসনে জয়ী হয়েছিল। নির্বাচনের সমঝোতার কারণে যেসব আসনে জামাতের প্রার্থী ছিল সেসব আসনে বিএনপি ভোটাররা স্বাভাবিকভাবেই জামাতকে ভোট দিয়েছিলেন। অন্যদিকে জামাতের সমর্থকরা বিএনপির প্রার্থীদের আসনে বিএনপিকেই ভোট দিয়েছিলেন বলে অনুমান করা যায়। তবে সব দলের প্রার্থীদের মধ্যে সংখ্যাগরিষ্ঠ ছিলেন ব্যবসায়ী। জামাত ছাড়া অন্য দল পেশাগত দিক দিয়ে দ্বিতীয় স্থানে ছিল আইনজীবীরা। এই নির্বাচনের আরেকটা উল্লেখযোগ্য দিক হল বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও জামাতের সংখ্যাগরিষ্ঠ সদস্যের সংসদীয় অভিজ্ঞতা ছিল না। অর্থাৎ সংসদে এবার নতুন সদস্য সরাসরি। নতুন সদস্য এবং পেশায় ব্যবসায়ী এই দুই সম্মেলন নতুন সমীকরণের ইঙ্গিত দেয়। বইটির অডিও বুক নিয়মিত শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ভালো থাকবেন।